ছয়ে ছক্কা তৃণমূল। আর যিনি প্রায় প্রতিদিনই রাজ্যের সমালোচনা করেন, আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন, যদিও এটা একেবারে নিশ্চয়ই একেবারে মান সম্মানের বিষয় এবং ভদ্রতার বিষয়। উপনির্বাচনে জয়ের শুভেচ্ছা রাজ্যপালের, মুখ্যমন্ত্রীকে মিষ্টি পাঠিয়েছেন সিভি আনন্দ বোস, রাজ্যপালকেও মিষ্টি পাঠালেন মুখ্যমন্ত্রী এবং জানা যাচ্ছে শীঘ্রই মুখ্যমন্ত্রী রাজ্যপাল সাক্ষাৎ হবে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এই কথাটা যখন ব্রেকের আগে আমি যখন বলছিলাম তখন প্যানেলে থাকা অনেকেই অবাক হয়ে গিয়েছিলেন, কি ঘটনা? দেখো, অবাক হওয়ার মতো বিষয় একদমই নয় এবং শুধুমাত্র রাজ্যপাল শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রীকে ক্ষান্ত হলেন না, অগ্রিম শুভেচ্ছা জানালেন, সঙ্গে তিনি পাঠালেন হচ্ছে মিষ্টি। একই সঙ্গে হচ্ছে রাজ্যপালের সাথে যেটা সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং মিষ্টি পাঠিয়েছেন। এবং রাজভবনের তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করা হয়েছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খুব দ্রুত সাক্ষাৎ করতে চান, প্রয়োজনে একসাথে বসে চা পান করতে চান তারা। তুমি যে কথা বলছিলে একদমই তাই, যে রাজভবনের সঙ্গে রাজ্য প্রশাসনের বা শাসক দল তৃণমূল কংগ্রেসের যে সম্পর্ক, তাতে প্রত্যেক দিনই বিভিন্ন ইস্যুতে একে অপরকে আক্রমণ করে এবং এই উপনির্বাচনের সময় বা উপনির্বাচনের পরবর্তী ক্ষেত্রেও রাজভবনের তরফ থেকে যে ধরনের মন্তব্য, যে ধরনের আচরণ প্রকাশ করা হয়েছে তা নিয়েও তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব বিভিন্ন সময় নানা প্রশ্ন তুলে দিয়েছে। যদিও দুদিন আগে কিছুটা হলেও রাজভবনের তরফ থেকে বলা হচ্ছিল যে তারা ওই রাজ্যের ভালো চান, সেই বিষয় নিয়ে তারা কথা বলতে চান। তো প্রসঙ্গের জায়গাটা অন্য, সেখানে হচ্ছে যে রাজভবনের তরফ থেকে যে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দেওয়া হচ্ছে উপনির্বাচনের ফলাফলের ক্ষেত্রে দাঁড়িয়ে এবং যে মিষ্টি পাঠানো হচ্ছে, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে অনেকের মধ্যে বিশেষ করে হচ্ছে শাসক দলের নেতারাও বলতে শুরু করেছেন যে বিভিন্ন ইস্যুতে যেভাবে রাজভবনকে সামনে রেখে তাদেরকে আক্রমণ করা হয়, যে ধরনের রাজনৈতিক আক্রমণের কার্যত শিকার তাদেরকে হতে হয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে এই রাজ্যে নির্বাচনের ক্ষেত্রে বা মানুষ কোন মনকে বুঝে নিতে চাইছেন সেই সংক্রান্ত একটা আঁচ বোধহয় আগে থেকে পাওয়া গিয়েছিল এবং সেই কারণেই হচ্ছে শুভেচ্ছা এবং একই সঙ্গে দেখা করতে চেয়ে বা দেখা করার জন্য আবেদন, সেটিকেও রাখা হচ্ছে। সূত্রের খবর খুব শীঘ্রই তাদের দুজনের মধ্যে সাক্ষাৎ হবে, চায়ের আসর হয়তো সেখানে থাকবে। তবে এক্ষেত্রে দাঁড়িয়ে রাজভবনের তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা জানানো, মিষ্টি পাঠানো, সেটাকে কাকতালীয় আর কেউ বলছেন না, অনেকেই বলছেন যে আগে থেকেই বোধহয় বুঝতে পারা যাচ্ছিল কি হতে চলেছে, সেই কারণেই এই ধরনের ইঙ্গিতবাহী এটি কার্যক্রম রাজভবনের তরফ থেকে করে রাখা। অবশ্যই আমরা যে সময় বিভিন্ন সময়ে চন্দ্রিমাদির ফোননি বা সজলের ফোননি রিয়াকশনের জন্য অবশ্যই কিছুক্ষণের মধ্যেই চন্দ্রিমাদি এবং সজলের আমরা রিয়াকশন নেব এই সম্বন্ধে। তবে আরো একটা খবর রয়েছে, ছয়ে ছক্কা যেদিন হলো তৃণমূলের ছয়ে ছক্কা যেদিন হলো সেদিনই প্রশ্ন উঠতে শুরু করেছে, জন বার্লা কি তৃণমূলের পথে? তৃণমূল নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ রাখছেন, ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতা জন বার্লার। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, দিল্লিতে জন বার্লা কিভাবে তিনি তৃণমূলে আসছেন কি আসছেন না, কি জানা যাচ্ছে, কি বলছেন? তিনি পরিষ্কার করে এর আগে বলেননি। দেখো অয়ন, দিল্লিতে রয়েছেন সাংসদ জন। একেবারে দেখো, আজকে মাদারিহাটের ফলাফল প্রকাশে আসার পরই কিন্তু কার্যত বিস্ফোরক জন বার্লা এবং বিজেপি সাংসদ। তিনি স্পষ্টতই বলছেন তিনি একাধিক বিষয়ে তিনি একেবারে রাজ্য নেতৃত্ব এবং তার সতীর্থ নাম না করে মনোজ টিগ্গাকেও তিনি আক্রমণ করছেন এবং তার বক্তব্য যে এটা একেবারেই ওয়ান ম্যান পলিটিক্স হচ্ছে এবং যার ফলেই ওয়ান ম্যান আর্মির কথা মাথায় রেখে পলিটিক্স করা হচ্ছে এবং একেবারে ওপর থেকে ভেবে দেওয়া হয়েছে এবং যে ফল আজকে দেখা যাচ্ছে সেই ফল একেবারে অহংকারের ফল। সেখানে চা শ্রমিকদের কথা ভাবা হচ্ছে না, চা শ্রমিকদের হয়ে লড়াই করা হচ্ছে না। এবং এরপরে কিন্তু তিনি জানিয়েছেন যে তৃণমূল নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তিনি পার্টিকুলারলি বলেছেন সৌরভ চক্রবর্তী তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে তিনি এখনই দল ছাড়ার কথা চূড়ান্ত সিদ্ধান্ত নেননি, তবে তিনি তার যারা অনুগতরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে তৃণমূলেতে যাওয়ার যে একটি ইঙ্গিত তিনি দিয়ে রেখেছেন, যে তৃণমূলের দিকে যাওয়ার ব্যাপারে যে তিনি ভাবনা চিন্তা করছেন, বিশেষত এবারের নির্বাচনের ফলাফলের পর, এবং একই সঙ্গে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে এই নির্বাচন যেখানে কার্যত জন বার্লা তিনি ইনঅ্যাক্টিভ ছিলেন তার কারণটাও তিনি স্পষ্ট করে দিয়েছেন এবং যে ফল দেখা যাচ্ছে বিজেপির সেখানে দাঁড়িয়ে আগামী নির্বাচনে যদি বিজেপি নেতৃত্ব একেবারে জন বার্লা লোকসভা ভোটে টিকিট পাননি, তারপর থেকেই তার গোঁসা হয়েছিল এবং তখন মনোজ টিগ্গা বারবার প্রচারে থাকার
করার জন্য তাকে অনুরোধ করতে গিয়েছিলেন, এবং এই বিধানসভা উপনির্বাচনেও তিনি নিষ্ক্রিয় থেকেছেন। জন বার্লা কি বললেন এই নিয়ে দেখুন। তৃণমূলের যাওয়ার অপশন কি ওপেন আছে? এখন এইভাবে আমি কোনো চিন্তা ভাবনা করি নাই। আমার টিম আছে, আমার টিম বসে আলোচনা করে ফার্দার ফিউচার কি করতে হবে, পার্টি যদি ভালো করে ভালো ডিসিশন নিলে তাহলে নিশ্চয়ই আমার লিডারশিপ চিন্তা ভাবনা করবে। আমি একাই, জন বার্লা একাই কিছু না, আছে পুরা টিম আছে বলে আজকে জন বার্লা। দুটো খবর দিলাম, একটা রাজ্যপাল আগাম অভিনন্দন শুভেচ্ছা বার্তা মিষ্টি পাঠালেন মুখ্যমন্ত্রীকে, মুখ্যমন্ত্রী পাল্টা শুভেচ্ছা বার্তা এবং মিষ্টি পাঠালেন, এবং শীঘ্রই দুজনের মধ্যে কথা হবে। চন্দ্রিমাদি, না, পারস্পরিক শুভেচ্ছা এটা তো যে কোনো সাংবিধানিক প্রধান যিনি রাজ্যকে প্রশাসনিক প্রধান, যিনি প্রশাসনকে প্রধান ভূমিকা নিয়েছেন প্রশাসক হিসেবে, তো তাদের এই পারস্পরিক শুভেচ্ছাটা তো থাকাই উচিত। সেটা কোনো কারণে যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, তো সেটা যদি আবার মাননীয় রাজ্যপাল সেটা অনুধাবন করে সেটা পাঠিয়েছেন ফুল মিষ্টি, সেটা তো মুখ্যমন্ত্রী তার পরিপ্রেক্ষিতে তিনিও পাঠিয়েছেন যেটা আমরা শুনলাম, তো সেটা তো ভালো কথা, সেটা রাজ্যের পক্ষে ভালো কথা। এটা একটা রিলেশনশিপ ভালো, এটা কিন্তু সংবিধান বলে। আমার কি অনুধাবন করেছেন আপনার মনে হয়? না, আমি জানি না। দেখুন, আমি বলছি যে আমি পুজোর সময়, পুজোর পরে যেমন আমরা সবাই পাঠিয়েছি, তেমনি আমাদেরকেও রাজ্যপাল, মাননীয় রাজ্যপাল, তিনি বিজয়ার শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। কিন্তু আমার এখনো রাজনীতির শুভেচ্ছা না, আমি তা বলছি না, আমি বলছি রাজনৈতিক মানে এই ধরনের সামাজিক রাজনৈতিক সব নিয়ে। তো ফেডারেল স্ট্রাকচার আমার ভারতবর্ষের, আমার দেশে ফেডারেল স্ট্রাকচার, সেই ফেডারেল স্ট্রাকচারে কেউ থাকবেন রাজ্যপাল, আমার এখনো এন্ট্রি, উনি এখনো রাজভবনে আমার এন্ট্রি এখনো বন্ধ আছে, উনি বলেননি যে খুলে দিয়েছেন, কিন্তু তা সত্ত্বেও রাজ্যপাল আমার এন্ট্রি বন্ধ করে দিয়েছিলেন। তো যাই হোক, আমি সেটা নিয়ে বলছি না। আমাদের যে প্রশাসনিক যারা আছেন, সেটা সাংবিধানিক প্রধান এবং প্রশাসনের প্রধান, তাদের মধ্যে তো একটা এই রিলেশনশিপ থাকা উচিত। সেটা যদি মাননীয় রাজ্যপাল বুঝে থাকেন তাহলে খুব ভালো। আর আরেকটা আপনি যেটা রাজ্যপাল, দেখুন, রাজ্যপাল বুঝে থাকলে তো খুবই ভালো, দিদি বুঝে থাকলে তো আরো ভালো। রাজ্যপাল কি অনুধাবন করলেন কি মনে হয়? আস্তে আস্তে এখন ব্যাপারটা হচ্ছে যে আমি মানে সবাই চন্দ্রিমা দি বলছেন, আমি তো পিসি বলি, এখানে দিদি বলাটা খুব মুশকিল। আবার এটাও ভয় পাচ্ছি যে উনি না হয় রাগ নাই করলেন, কিন্তু বাংলার যে পিসি সেই যদি বলে আবার নতুন পিসি বলে ওনার উপর রাগ করেন, সেটাও একটা ভয়। আমি একটা কথা বলি, এই যে অনেকক্ষণ ধরে বলছিলেন না প্যানিক অ্যাটাক, একজন মারা গেছেন একটা হসপিটালে, আমার মনে হয় সঞ্চালকেরও সেটা হতে পারে। যেভাবে দেখাচ্ছেন বিষয়টা যে প্যানিক, মানে এই রাজ্যপালকে মিষ্টি, রাজ্যপাল পাল্টা মিষ্টি, উনি তো ঠিকই বলেছেন যে পারস্পরিক সৌজন্যটা থাকা উচিত। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এই পারস্পরিক সৌজন্যটা মমতা ব্যানার্জি কাকে দেখাচ্ছেন, যার সামনে উনি একা যেতে ভয় পান? শ্লীলতা নির্ভয়, ঠিক কি না? যে উনি বলেছেন গেলে আমি টিম নিয়ে যাই, আমি একা যেতে ভয় পাই, সেরকম একজন মানুষের সঙ্গে তিনি আজকে যদি বলেন পারস্পরিক শুভেচ্ছা, দুটো তো মিল খায় না। এই পারস্পরিক শুভেচ্ছা বলার জন্য কেন বলেন মুখ্যমন্ত্রী, সেটাও তো জানো নিশ্চয়ই। আমি বলি কেন বলেন, আমি আপনাকে বলছি কেন এই আবার এই কথা বলার পর তাকে শুভেচ্ছা কি করে পাঠান, সেটা আপনি বলেন। কেন বলেন, আমি কেন বলেন সে তো না না, এ রাজ্যে গ্রহণ করবেন, এটাই হচ্ছে আমার বক্তব্য। হচ্ছে কেন বলেন মহিলা প্রশাসকের সাথে এটা হচ্ছে তফাৎ, কারণ আমি আপনাকে রেসপেক্ট দিয়ে যাচ্ছি, কিন্তু আপনার কথাটা হচ্ছে যে এটাই তো আমি বলতে চেয়েছি যে অভিযোগ, নোংরা অভিযোগটা উনি তুলেছিলেন, যে অভিযোগ শেষ অবধি প্রত্যাহিত হয়েছে, যে অভিযোগ নিয়ে কোনো আর এগোতে পারেননি, সুপ্রিম কোর্টে যেতে পারতেন জাননি, সুপ্রিম কোর্টে যেতে পারতেন জাননি, হাইকোর্টে যেতে পারতেন জাননি, সমস্ত অভিযোগ আপনারা চুপ করে গেছেন, চেপে গেছেন, কারণ বুঝেছেন এটা নিয়ে বেশি খেলতে পারবেন না, আপনারা নোংরামিটা একটা লেভেলে থামতে হবে। কিন্তু এইরকম একটা লোকেকে আপনি পাল্টা মিষ্টি বানানো বা এই পারস্পরিক শুভেচ্ছা জানানোর যে মানসিকতা, এটা ওনার ডুয়েল ক্যারেক্টার প্রমাণ করে। সন্দীপা, দেখুন, চন্দ্রিমা দেবীর সাথে একদম একমত যে ফেডারেল স্ট্রাকচারে পারস্পরিক সম্মান এগুলো থাকা উচিত। এবার ফেডারেল স্ট্রাকচারে রাজভবনে আড্ডা, পাহাড়ে চুপি চুপি আড্ডা,
এটাও কি ফেডারেল স্ট্রাকচারের একটা অঙ্গ? আমি জানি না, মানে পাহাড়ে মাননীয় চুপি আড্ডা মানে? চুপি হলে সন্দীপা জানলো কি করে? ওই তো করে না, ফটো লিক করে না, ফটো লিক, এটা তো আপনাকে বুঝতে হবে। বলবো না, কিন্তু রাজ্যপালকে তো আমরা দেখেছি সরকারকে একেবারে তীরবিদ্ধ করা, বারবার শানিত তীর। সেখানে এই যে বলছে সজল যে রাজনীতি ছেড়ে রাজনীতি করতেন কি সিভি আনন্দ বোস, যেটা তৃণমূল বারবার আক্রমণ করেছে, বিজেপির হয়ে কথা বলছেন, বারবার বলেছেন। এটা তো না, এটা তো তৃণমূল, যাকে এত খারাপ লোক বলছেন তার কাছে মিষ্টি বানিয়েছেন। না, এটা তো তৃণমূল আর বিজেপি বুঝবে। এখন বোধহয় মানে তখন ও আ ক খ শিখছিলেন উনি, এখন বোধহয় 1 2 3 শিখবেন, মানে সেই জন্য আমি সেটা বলছি না। আমি বলছি ওনার কাছে বারবার যায়, তাহলে সন্দীপা বুঝতে পারবে না যে সেটা বলতে আপনি রাজ্যের একজন মন্ত্রী হয়ে বারবার কেন বিরোধীদের কথার মাঝখানে কথা বলছেন? না, কথার মাঝখানে না, কথাটাকে প্রোটেস্ট করার নিশ্চয়ই অধিকার আছে। আপনি আপনার টাইমে করুন না, আমার প্রোটেস্ট করার অধিকার নেই একদম। আপনি আপনার টাইমে করুন, আপনি আপনার টাইমে করুন। ওকে, আমি সন্দীপা শেষ করব। এবং আমরা জানি না যে আমি তো আবারও জিজ্ঞেস করছি যে ফেডারেল স্ট্রাকচারের আন্ডারে যেটা মাননীয় মমতা ব্যানার্জি রাজভবন থেকে বেরিয়ে এসে বলেছিলেন অনেক আড্ডা হয়েছে, এবং আড্ডাটা কি রাজ্য ভিত্তিক হয়েছে, রাজ্যের স্বার্থে হয়েছে, কিসের স্বার্থে হয়েছে? এবং পাহাড়ে কেন বলেছি চুপি চুপি, হঠাৎ করে একটা ছবি লিক হয়ে গেছিল যে হিমন্ত বিশ্ব শর্মা, জগদীপ ধনখড় আর মাননীয় বসে পাহাড়ে, পশ্চিমবাংলার একটা পাহাড়ে তো লাল ডায়েরির একটা ঘটনা আছে, আরেকটা পাহাড়ে এটা হয়েছে। বলে বারবার আমরা বিজেপি, কংগ্রেস, সিপিএম বারবার আমরা বলছি যে আমরা তো মুকুল যাহা বিজেপি কোনো ক্যারেক্টার নেই তো, আবার ইন্ডি জোটও করে। আচ্ছা, এবার একটা কথা বলি না, এবার একটা কথা বলি, বিজেপি যখন পিডিপির সাথে জোটটা করেছিল তখন কি সেটা পিন্ডি জোট ছিল? ঠিকই তো। হ্যাঁ, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলবে, ধর্মনিরপেক্ষতার কথা বলবে, কোথাও শিবসেনা ধরবে, আবার কোথাও গিয়ে তারা মুসলিম লীগও ধরবে। আমি দেবর্ষীদার কাছে আসবো, কিরকম ভাবে দেখছেন রাজ্যপালের এটা এত কি সহজ ফেডারেল স্ট্রাকচার, তার মধ্যে হ্যাঁ অবশ্যই রাজ্যপাল সম্পর্ক ভালো থাকলে রাজ্যের ভালো, কিন্তু এত কি সহজ যা যা হয়েছে এতদিন পর্যন্ত? এটাই কাঙ্ক্ষিত, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখছি যে যখনই যারা বিরোধী থাকছে তারা রাজ্যপালকে আঁকড়ে ধরেছে। তৃণমূল কংগ্রেসও তার ক্ষেত্রে ব্যতিক্রম নয়, কারণ আমরা যখন ওই গান্ধী সাহেব যখন ছিলেন তাকে পুরো তার উপরেই কিন্তু বডি ফেলে দিয়েছিল প্রায়, আপনি ঘটনার। কিন্তু এই রাজ্যপালের যে বিতর্কিত মন্তব্যগুলো বা ওনার বিরুদ্ধে যে অভিযোগ বিতর্ক হয়েছে এবং যে অভিযোগ উঠেছে, ওনার সজল বললেন যে সুপ্রিম কোর্টে যাওয়া হয়নি, হাইকোর্টে যাওয়া হয়নি, কারণ জানেন যে রাজ্যপাল হিসেবে ওনার একটা ইমিউনিটি আছে, ওভাবে যাওয়া যায় না। কিন্তু যে অভিযোগগুলো ভাই আমি ঝগড়া কেন করবো, ধরিয়ে দিলাম, তাহলে এই ঘটনাগুলো কিন্তু একটা রাজ্যপালের থেকে ঐপ্রত ছিল না, বরঞ্চ উনি অনেক পলিটিক্যাল মন্তব্য বারবার করে ফেলছেন, যেটা কিন্তু আমরা ফেডারেল স্ট্রাকচারে কখনো চাই না। কারণ রাজ্যপাল সবসময় নমিনেটেড লোক, সে সাংবিধানিক প্রধান, তার কোনো রাজনীতি না জানানোটাই কিন্তু কাঙ্ক্ষিত। কিন্তু বিরোধীরা আমাদের পশ্চিমবঙ্গে আমরা দেখেছি তারা রাজ্যপালকে আঁকড়ে ধরেই কিন্তু তাদের সিঁড়িগুলো তৈরি করতে চেয়েছে, করতে হচ্ছে সেটা। কেননা এই রাজ্যে ল এন্ড অর্ডার বলে কিছু নেই, এই রাজ্যে ল এন্ড অর্ডার বলে কিছু নেই। যখন গোপাল কৃষ্ণ গান্ধী ছিল তখন সন্দীপা তো জানে না এইটা যেটা বলছে সেইটা তখন কংগ্রেসের সঙ্গে ছিল, তাই না? গোপাল কৃষ্ণ গান্ধীর কাছে যখন আঁকড়ে ধরার প্রশ্ন উঠছে তখন কিন্তু কংগ্রেস সঙ্গে ছিল। 2011 নির্বাচন কংগ্রেস হয়েছে, সন্দীপা সেটা বলার মতো। আরে সেটা তো হয়েছে, সেটা তো হয়েছে, না সেটা তো হয়েছে, কিন্তু পুরনো প্রভায় কোন জিনিস হয়েছে সেটা আজকের দিনে হতে হবে, এটা কোথায় লেখা আছে? স্টেটমেন্ট বারবার হচ্ছে, ভরসার একটা জায়গা ছিল, সেই ভরসার জায়গা চলে যাচ্ছে। আমি আপনাকে কথা বলি, দেখুন ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে উপায় তো কিছু নেই, রাজভবন সাংবিধানিক প্রধান, তার কাছে যেতেই হবে। প্রশাসনিক প্রধান আপনার কথা শুনবে না, আপনার সাথে অন্যায় করবে, আপনাকে জোর করে গারদে পড়বে, গাঁজা কেস দেবে, তাকে জোর করে তাকে দমন পীড়ন চালাবে, ভোট লুট করবে, তা আপনি যাবেন কোথায়? আপনি নিশ্চয়ই সাংবিধানিক প্রধানের কাছে যাবেন। মুশকিলটা হচ্ছে গোপাল কৃষ্ণ গান্ধী, গোপাল কৃষ্ণ, এবার মমতাদি কখন কোন সময় কার সাথে ছিলেন এটা বলতে গেলে আবার গুলিয়ে যায়। হ্যাঁ, যে এখন মনে পড়লো, না আপনার মতন কথাই তো আমায় বলতে হবে, তাই তো? না ছিলাম তো, আমি বলছি শোনো, আমার যেটা, হ্যাঁ কেন থাকবো না, আমি বলছি আমি কোথায় অস্বীকার করে দিচ্ছিলাম, আমি বলছি না যায় না তো, সেই জন্য আমি বলছি যে দেখুন বিষয়টা হচ্ছে এরকম যে গোপাল কৃষ্ণ গান্ধী যেগুলো বলেছিলেন সেগুলো সব যদি সেদিন ঠিক থাকে, সেগুলো যদি রাজনৈতিক এজেন্ডা না হয়, তাহলে রাজনৈতিক এজেন্ডা বলবেন এক। কিন্তু এই যে আপনি বললেন না যে ইমিউনিটি থাকে, আমার এই ইমিউনিটি ভাঙতে গেলেও কোর্টে যেতে হয়। আমি জানি না কোন ফোরামে যাওয়া, আমি বলছি লিগাল ইমিউনিটি যদি হয় তাহলে এফআইআর করা যেত না,
তাহলে লোকাল থানায় এফআইআর করা যেত না? কোর্ট কিছু করতে পারে না না? দাঁড়ান, থানায় সুপ্রিম কোর্ট যদি কিছু থানাও কিছু করতে পারে না। না, না, সংবিধানে এটা বলে না। আমি একটা কথা বলি, এটা আমি একটা কথা বলি, একদম। যদি ধরুন সুপ্রিম কোর্ট কিছু না করতে পারে, তাহলে শিয়ালদা কোর্টও কিছু করতে পারে না, হ্যাঁ। তাই তো? তাহলে আমি থানায় গিয়ে কি করবো? আসামি ধরে তো কোর্টেই চালানো হবে। তুমি বলতে চাইছো পুরো সাজানো। আবার আমি বলতে চাইছি কেন? আচ্ছা, আপনি জানেন না? না, এটা একটা ব্ল্যাঙ্কেট সেই মানুষটাকে একবার সামনে নিয়ে আসুন না, সেই মানুষটাকে দিয়ে বলার না। ওকে, যাই হোক, বলছি এত নোংরা সেদিন ছিল না, ওটা রাজনীতি ছিল। সেটাই তো সবাই মিলে, সবাই মিলে। এই ইমিউনিটি সংবিধান দেয়নি, কিন্তু এটা আমি সজলের সাথে হ্যাঁ, দেয়নি। না, সে তো দেয়নি বলেই তো থানায় যাওয়া গেছে। কাউকে বলছি না, না, এটা সাংবিধানিক কথা, এরা তো- সাংবিধানিক তবে দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায় কবে সংবিধানের সেই দেখা করতে যান, আর্টিকেলটাকে কি একা যান হয়, কিনা? একা যান রাজ্যপালের সঙ্গে রাজভবনে কি কথা হয়, সেই সব আমরা নিশ্চয়ই পরবর্তীকালে দেখাবো। কিন্তু জন বার্লা আবার কি সেই বিজেপির আবার শিবির ভাঙতে শুরু করবে, 66 থেকে আবার কমতে শুরু করবে। সজল, জন বার্লা যে আজকে স্টেটমেন্ট দিলেন, তাতে চলে যাওয়ারই একটা ইঙ্গিত। আমি বলছি 2026-এর আগে 50-এ নেমে যাবে নাকি? আমি বলছি শোনেন, দেখুন, জন বাল্লা বিধায়ক নয়, উনি যে এলে আমাদের কিছু কমবে পারবে না। হ্যাঁ, কমবে মন পারবে খারাপ না। হবে, একটু মন খারাপ আচ্ছা, হবে। মন দেখুন, খারাপ হবে। হ্যাঁ, মন খারাপ হবে। ধরুন আমিও এক সময় তৃণমূল করতাম, তো আমি তৃণমূল থেকে চলে এসেছি। লোকে আমায় বলতে পারে তুই আগে, এই বলছিলেন উনি যে তুমিও আগে ছিলে। হ্যাঁ, ছিলাম। মুশকিল হচ্ছে আমি আমার স্ট্যান্ড পয়েন্টে একই আছি। আমার স্ট্যান্ড পয়েন্টটা ছিল যে যদি বানতলা হয় তখন যদি প্রতিবাদ করি, জ্যোতিবাবু যদি বলেন এমন ঘটনা অনেকই ঘটে, আমরা তারও প্রতিবাদ করেছিলাম। এখন মুখ্যমন্ত্রী যে ঘটনাটা মানে রেপ হলে একটা বাচ্চা মেয়ে, তিনি বলছেন কি, তিনি বলছেন যে আমি এই মেয়েটা প্রেগনেন্ট ছিল। আজকে আর চন্দ্রিমা পিসিরা তারা প্রতিবাদ করতে পারছে না, আমি কিন্তু আমার স্ট্যান্ডে আছি, আমি ওই ঘটনাটা প্রতিবাদ করছি। এক বিষয় না বুঝবেন না তো স্বাভাবিক, ওরাও আবার উন্নাও হাতরাস না না বলছি আমি আবার পশ্চিমবঙ্গ এখন পিসির মুশকিল হয়েছে, জন বার্লা থেকে সরে পিসির মুশকিল হয়েছে। না না আমি বলছি পিসির মুশকিল হয়েছে, পিসির চোখটা দেখাতে হবে, সামনের দৃষ্টিটা পরিষ্কার নেই, দূরের দৃষ্টি পরিষ্কার। উনি চাঁদের কলঙ্ক দেখতে পাচ্ছেন, আর পশ্চিমবঙ্গের কি অবস্থা সেটা উনি দেখতে পাচ্ছেন না। এবার আসছে জন বার্লায়। দেখুন আমি আপনাকে একটা কথা বলছি যে এই উনি আবারও প্রথম লাইনে শেষ করেছে, উনি গেলে দুঃখ হবে, উনি গেলে ফিগারে পাল্টাবে না। ওনার যদি সেই রাজনৈতিক ক্ষমতা যদি থাকে বা থাকতো, তাহলে আমরা লোকসভাতে উপরে যাই। কি বললেন একবার দেখাই? জন বার্লা যেটা বললেন যে অহংকারী হচ্ছে মাদারিহাটে ফলের এই এই ঘটনা। মাদারিহাটে তো অহংকার আছে, অন্য হাটে এটা অহংকার জন্য ওয়ান ম্যান আর্মি ডিসিশন, কারোর সাথে যোগাযোগ নাই, চা বাগানের লিডার সাথে যোগাযোগ নাই। জলপাইগুড়ি হোক চাই আলিপুর হোক, এই ডিস্ট্রিক্ট চা বাগান লিডারশিপকে দিয়ে চলে না, তাই জন্য এটা ফল ভুগতে হচ্ছে। আর আগামী দিন যদি এইভাবে চলে, আর রাজ্যেতে বসে ওইখান থেকে কলকাতা থেকে ডিসিশন নিবে, সিলেকশন করবে, তা তো হবে না। গ্রাউন্ড রিয়েলিটিটা জানতে হবে। এমপি হইলে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হলে সব উনারই কথা চলবে এরকম না, সবার সাথে মতামত নিয়ে চলতো, তাহলে ফলাফলটা ভালো হতো। দেবর্ষিদা, একটা সময় আমরা শুনতাম বামফ্রন্ট যখন 34 বছর পার করে ক্ষমতা চলে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে দখল করলেন, তারপর থেকে আমরাই বলতাম রক্তক্ষরণ বামফ্রন্টের আরো রক্তক্ষরণ। বিজেপিরও কি তাই হচ্ছে? মোটামুটি আগেই, কারণ আপনি ট্রেনটা দেখুন যে বিজেপির সাথে যারা ছিল জনজাতি সম্প্রদায়ের মানুষ, তারাও কিন্তু মুখ ঘুরিয়ে নিচ্ছে। এই ট্রেনটা কিন্তু সজল যতই অস্বীকার করুক না কেন, ভোটের পার্সেন্টেজ আমি একটু আগে বলছিলাম যেটা 60% ছিল 2019-এ মাদারিহাটে, সেটা কিন্তু 2021-এ কমে এসেছিল 54%। তারপরে 2024-এর লোকসভায় কিন্তু আরো কমলো। আমি একটা আপনাকে একটু অনুরোধ করছি অয়নবাবু, আমি ভেবেছিলাম সজলকে আপনি এই প্রশ্নটা করবেন যে জন বার্লা সাহেব বললেন যে আমি টিমের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবো, সেই টিমে কি মাননীয় দিলীপ বাবুও থাকবেন কিনা জানি না। সজলকে সেই প্রশ্নটা আপনি করবেন এটা আমি এক্সপেক্ট করেছিলাম আর কি। না, কারণ দিলীপ ঘোষ তো উত্তরবঙ্গে দেখেন না, ওই টিমে যারা তৃণমূলে যেতে পারে, উত্তরবঙ্গ না নির্ভর করে যদি দিলীপ ঘোষের উপর নির্ভর করে, তাহলে সেই টিমের সাথে কথা বলে উনি জানাবেন। তার মধ্যে কি দিলীপ বাবু আছে সেটা সজল বলতে পারবে। আমি একটা কথা বলি, সেই পরিপ্রেক্ষিতে না স্বপ্ন দেখতে তো কারোর আপত্তি নেই, আর স্বপ্নের পোলাওতে 2 চামচ বেশি ঘি আপনি ছড়াচ্ছেন, তাতে কি বা গেল এলো। জন বার্লা গেলে বা এলে
তৃণমূলেরই একটি ছেলে যে ওখানে সত্যিকারের লড়াই দিয়েছে সে বঞ্চিত হবে। আমি এইটা বুঝি যে জন বার্লার বিরুদ্ধে লড়েছে সেই ছেলেটি বঞ্চিত হবে। আমি ওই নিয়ে ভাবি না, রাজনীতিতে তো আসা যাওয়া আছে, আমরাও করেছি, আমি লোককে কেন বাধা দেবো? প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার। এই যেমন আমি একটু আগে বলছিলাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় কখন কার সাথে ছিলেন গুলিয়ে ফেলছি, কখন কংগ্রেসে, কখন এনডিএ, কখন কয়লা মন্ত্রী, কখন দপ্তরবিহীন মন্ত্রী, এগুলো মাথায় থাকে না। কয়লা মন্ত্রী না না আমি বলছি হ্যাঁ না 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 আচ্ছা রেল রেল আবার আরেকটা দলে কয়লা একদিকে রেল একদিকে, তো গেটে গ। তো দেখুন ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি যে আমি এটা ঠিকই যে উনি গেলে মানসিক যন্ত্রণা। আমি আপনাকে বলছি লোকে এখানে কোনো ব্যক্তিতে ভোট হয় না, এখানে কোনো ব্যক্তিতে ভোট হয় না, এখানে সংগঠনও বলিনি, সংগঠন আমার দুর্বল থাকতে পারে, সংগঠন আমার শক্তিশালী থাকতে পারে, এখানে আইডিওলজিতে ভোট হয়, তার দৃষ্টিভঙ্গিতে ভোট হয়, তার চিন্তা ভাবনায় ভোট হয়। সেখানে ভোটের বাক্সে উনি কোনো প্রভাব গেলে তাহলে জন বার্লার জায়গায় মনোজ টিগ্গা জিততে পারত না। এক, জন বার্লা কি এটা বলবেন যে উনি যদি আজকে সক্রিয় হতেন, বা আপনারা এটা বলবেন তাহলে মাদারিহাট জিতে যেত? এটাও বলবেন না কেউ। বেশ, খুব সহজ করে বললেন। আদর্শের কথা বলা হচ্ছে, এখানে ভোট হয় আইডিওলজিতে, এখানে দল হয় আইডিওলজিতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপিতে বলে তৃণমূল, বিজেপি থেকে তৃণমূলে, সিপিএম এ, কংগ্রেসে কেউ যায় আসে না। তাহলে কি আদর্শ নেই? আদর্শবিহীন দুটো দল, শূন্য যেহেতু। আমরা সিপিএম এ বা কংগ্রেসে কেউ যায় আসে না, কংগ্রেসে কেন যায় আসা হচ্ছে না বা কিছু, এটা সন্দীপতাদি আছে, উনি বলবেন। আমি আমার দলেরটা বলতে পারি। 1977 থেকে 2011 এই সময়ের বামফ্রন্ট সরকারকে পশ্চিমবঙ্গের মানুষ জনাদেশ দিয়েছিলেন এ রাজ্যের শাসন ক্ষমতা পরিচালনা করবার জন্য। আমি বলছি এই 1977 থেকে 2011-র মধ্যে তুমি একজন এমপি এমএলএ ছেড়ে দাও, একজন গ্রাম পঞ্চায়েতের একটা উদাহরণ দেখাতে পারবে না যেখানে বামফ্রন্টের বা সিপিআইএমের তরফ থেকে তাকে দলে ভর্তি করিয়ে সেই গ্রাম পঞ্চায়েত দখল করা হয়েছে। আমি তোমাকে বলতে পারি পশ্চিমবঙ্গে বামফ্রন্টের সময়কালে এমন হাতে গোনা প্রচুর গ্রাম পঞ্চায়েত সমিতি ছিল যেটা বামফ্রন্টের বিরোধী দলরা চালিয়েছে। গোটা কলকাতায় 110টা আমি তোমাকে কলেজের নাম বলতে পারি যেখানে রাজ্যে বামফ্রন্ট সরকার রয়েছে, সেই কলেজের ছাত্র সংসদ নির্বাচন হয়েছে এবং নির্বাচনে এসএফআই হেরেছে, এসএফআই বিরোধী কোথাও সিপি জিতেছে, পরে কোথাও টিএমসিপি জিতেছে, কোথাও ডিএসও জিতেছে। আসলে গণতন্ত্রের বিকাশটা এভাবেই হয়েছে, কিন্তু মুশকিল হচ্ছে কি তৃণমূল আসার পর থেকে গণতন্ত্রের সংজ্ঞাটা বদলে গেছে। এবার রাজার পালা বলে একটা নাটক। কেন বিরোধীরা গণতন্ত্র রাখতে পারলো না কেন? আমি বলি উৎপল দত্তের কলেজ রাজনীতি বলছিল, এক লাইন বলে ভালো লাগবে। কলেজ রাজনীতি আমি ওর থেকে বেশি করেছি হয়তো। আমি বলছি গণতন্ত্রের কথা বলছেন, ইউজিসি আমাদেরকে অথরাইজ করে, একটা ছাত্রের অধিকার হচ্ছে নির্বাচন, ছাত্র নির্বাচনটাই তুলে দিয়েছেন। ছাত্র আমি তো বললাম নির্বাচনটাই হতো এবং সেখানে এই ইনস্ট্যান্ট প্রচুর আছে, সজল দ্বারা দেখাচ্ছেন না, যাই হোক সজল দ্বারা মনে করতে পারছেন না হয়তো। না, ছাত্র নির্বাচনটা তুলে দিয়েছে তৃণমূল সরকার, এটাই বলতে চাইছে সজল। তৃণমূলকে আচ্ছা, এটা তো স্বাভাবিক, মানে 8 বছর 9 বছর হয়ে গেছে ছাত্র নির্বাচন নেই, তারও নাকি আবার ছাত্র সংগঠন আছে, সেই ছাত্র সংগঠনও পিসির কাছে গিয়ে একবার বলে না পিসি গো ছাত্র সংগঠনের নেতারা আবার এফআইআর এর নাম থাকে রাজ্য সরকারের এফআইআর এ। না আমি শুধু একটা লাইনই বলবো, না সত্যি এটা বলছি, এবার রাজার পালা বলে একটা নাটক আছে উৎপল দত্তের। এবার রাজার পালায় যে মেন প্রোটাগনিস্ট, এবার রাজা পালা করে দাও, এবার রাজার পালায় মেন প্রোটাগনিস্ট যে আছে তার গলায় একটা ডায়লগ আছে, সেই ডায়লগটা আমার মনে হয় তৃণমূলের ক্ষেত্রে সর্বতভাবে খাটে। সেখানে প্রোটাগনিস্ট বলছে গণতন্ত্র মানে সেটাই, আমি যা বলবো এখানে সেটাই গণতন্ত্র। তৃণমূল পশ্চিমবঙ্গে এই গণতন্ত্র অনেক কথা বলা হচ্ছে। চন্দ্রবাদী একদিকে বলা হচ্ছে রাজা পালা, কতজনের কঙ্কাল আছে চন্দ্রবাদী একদিকে বলা হচ্ছে রাজা পালা বলা হচ্ছে না, গণতন্ত্র এখানে বলা হচ্ছে, আইন শৃঙ্খলা বলা হচ্ছে। আপনার সরকার জেলে বলছে চন্দ্রবাদী, আপনি তো ক্যাবিনেটে বসেন, আরে সেই সময় কজন অপরাধীকে আপনার সরকার জেলে পড়লো? যে নন্দীগ্রাম সিঙ্গুরের সময়, আমি 10 সেকেন্ড নিনি, যে নন্দীগ্রাম সিঙ্গুরের সময় যে পুলিশ অফিসারদের ফাঁসিতে ওনারা ধর্ণা দিতেন, ক্ষমতায় আসার পর তাদের পদোন্নতি করিয়েছে। আমি এক লাইন বলি, কথা পুলিশ আপনার নেত্রী ফাঁসি চেয়েছিল, আমাকে এক লাইন বলতে দিন। আমি ঠিক আমার প্রশ্ন আছে চন্দ্রবাদীর উদ্দেশ্যে। প্রচুর কঙ্কাল, ঠিক যেখান দিয়ে হাঁটো শুধু কঙ্কাল কঙ্কাল আর কঙ্কাল। আমি বলছি আপনি ঠিকই বলেছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে 13 বছর এই মাটিটা খুঁড়লেন না কেন? এক, মনীশ গুপ্ত যিনি
পরের দিন মানে আদালতে হলফনামা দিয়ে বলেছিলেন যারা তৃণমূলের বা তখন কংগ্রেসের যারা কর্মী এসেছিলেন তারা মদ্যপ মাতাল হাতে অস্ত্র নিয়ে বোমা নিয়ে পুলিশকে আক্রমণ করেছে। হলফনামা কোর্টে জমা দিয়েছেন, আপনিও চাইলে সার্টিফাইড কপি তুলতে পারেন। তাকে মন্ত্রী করলেন কেন? আমি দেবেন। আর আরেকটা কথা বলি, এই কদিন ধরে না সুশান্ত ঘোষ হচ্ছে না, ওই সুশান্ত ঘোষ ও 21শে জুলাই গুলি খেয়েছিল, আজও গুলি খাচ্ছে। ওকে, চন্দ্রিমাদিকে উত্তরটা দিতে হবে, কারণ গণতন্ত্র নেই, আইন শৃঙ্খলা নেই, কিছু নেই, এত কিছু হয়ে গেছে, তারপরেও এইরকম ভাবে ভোটে জেতেন কি করে? এই তো সেটাই তো বলছি, সেটা হচ্ছে, এটাও লুটেছি, মানে ন্যাশনাল ইলেকশন কমিশনকেও লুট করে নিয়েছি আমরা, এটা বলতে চাইছে। তো তুমি যদি ধরে রাখতে না পারো তাহলে তোমার ইলেকশন কমিশন কাজ করছে, 215টা সিট পাচ্ছ বলে দেখতে পাচ্ছি মহারাষ্ট্রে, সেখানটা ঠিক আছে, আর এখানে আমরা সব লুট করে নিচ্ছি। আমার তো বক্তব্য হচ্ছে যে মনীশ গুপ্তকে কেন কিংবা অন্য কোনো কাউকে পুলিশে কেন করেছে, পুলিশ তো কথা শুনতে হয়েছে, তার যারা চালিয়েছে অতনুদের দল, যারা মাটির নিচে কঙ্কাল করেছে, তাকে তুমি না সেটা লিখিত ভাবে প্রশ্ন নেই। মনীশ গুপ্ত তো পুলিশ ছিল না, শেষ করতে দাও, শেষ করতে দাও। না, মনীশ গুপ্ত তো পুলিশ ছিল, মুখ্যসচিব ছিল এবং মনীশ গুপ্তর অর্ডারে পুলিশ গুলি চালিয়েছিল। পদত্যাগ করবে। আমি বলছি আমাদের বাজপেয়ী, কি বাজপেয়ী বলুন, আপনার মুখ্যমন্ত্রীর অর্ডার মানলেন না, আমি নামটা ভুলতে পারে, তিনি রাজ্য ছেড়ে চলে গেছেন। দীনেশ বাজপেয়ী সম্ভবত রাজ্য ছেড়ে চলে গেছেন। উনি তাই কথা আইএএস অফিসার, অসুবিধা কি, তার চাকরি শেষ করতে দাও। তিনি তো এখানে নেই যে তাকে তার স্ট্যান্ড ক্লিয়ার করবেন। আমি সরকারের যেটা বলতে চাই, আমরা আসবো, আরো আপডেট খবর দেব, হেডলাইন্স এর পরে ফিরে আসছি।